শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিস্ফোরণ কাণ্ড, উদারবন রড ইন্ডাস্ট্রি বন্ধের দাবিতে বিক্ষোভ জনতার, নিহতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন বিধায়ক রাজদীপ। 22 সেপ্টেম্বরের মধ্যে শিলচরে পুরভোট শেষ করতে কমিশনকে নির্দেশ আদালতের। গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের রায়কে স্বাগত প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। শিলচর মেডিকেল থেকে বিশ্ববিদ্যালয় সড়ক ডবল লেনে উন্নীত করতে 80 কোটির প্রকল্পে অনুমোদন। বিধানসভা কিশোরনাথের প্রশ্নের জবাবে জানালো সরকার। 2-1 দিনের মধ্যেই মালগাড়ি ট্রায়াল, পরিস্থিতি ঠিক থাকলে চলবে যাত্রী ট্রেন। শ্রীভূমির সিভিল হাসপাতালে প্রসূতি মৃত্যুকাণ্ড, বরখাস্ত ডক্টর নীলাদ্রি শেখর দাস। চুক্তি ভঙ্গ, আন্দোলনকারীদের মুক্তি না দিলে আজ ফের পথে ককরুচরা। বাংলা, আসাম, বিহারে বহু ছাত্রকে বেআইনিভাবে পাকড়াওয়ের অভিযোগ সিজেপির। আন্দোলন দমনের নামে পুলিশি বর্বরতা সমর্থনযোগ্য নয় বলল সুপ্রিম কোর্ট। শ্রীভূমিতে অরুণোদয় 3.0 ভেরিফিকেশন তালিকায় বিস্ফোরক অনিয়মের অভিযোগ। তালিকায় রয়েছে ভুয়ো রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর, অচেনা সুবিধা প্রাপক। দাবি স্থানীয় বাসিন্দাদের। বকেয়া পরিশোধ ও দাবি বাস্তবায়নের 7 দিনের আলটিমেটাম আশা কর্মীদের, গণ আন্দোলনের হুঁশিয়ারি। এবং সর্বশেষ খবরটি হল ময়নারবন্দ বিকল্প রেলপথকে জাতীয় প্রকল্প ঘোষণার দাবিতে সরব আইনজীবী ধর্মানন্দ দেব। এবারে শুনুন বিস্তারিত খবর। উদারবন্দ কেডি গ্লোবাল ইন্ডাস্ট্রি বন্ধের দাবিতে ফের বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালা নিহতদের পরিবারের হাতে সরকারি আর্থিক সহায়তার অনুদান তুলে দেওয়ার জন্য যখন যাচ্ছিলেন, তখন কারখানার সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনতা। তারা ওই ইন্ডাস্ট্রি বন্ধ করার দাবিতে নানা স্লোগান তুলেন। এ সময় কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, তদন্ত প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে কারখানার মালিককে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার কথায় বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদী কর্মসূচি থেকে সরে দাঁড়ান। এদিকে সোমবার সকালে স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালা গুয়াহাটি থেকে উদারবন্দে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সরকারি সাহায্যের 5 লক্ষ টাকার চেক তুলে দেন। চেক তুলে দেওয়ার সময় বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, জেলা সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া সহ অন্য আধিকারিকরা। এদিন স্থানীয়রা জনবহুল এলাকায় কারখানা গড়ে ওঠায় নানা সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। পরে রাজদীপ গোয়ালা তাদের আশ্বাস দিয়ে বলেন, কারখানার জন্য স্থানীয়দের যে সমস্যা হচ্ছে তা আগে তাকে জানানো হয়নি। রবিবারের ঘটনার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে এবার এ ঘটনার তদারকি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে। ঘটনার পর ইতিমধ্যে মালিক পক্ষের একজন সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনো গাফিলতি ধরা পড়লে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। পরবর্তী খবরটি হল শিলচর মেডিকেল থেকে বিশ্ববিদ্যালয় সড়ক ডবল লেনে উন্নীত করতে 80 কোটির প্রকল্পে অনুমোদন। দক্ষিণ আসামের স্বাস্থ্য পরিষেবা ও উচ্চশিক্ষার প্রাণরেখা। একদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, অন্যদিকে এনআইটি শিলচর এবং আসাম বিশ্ববিদ্যালয়। প্রতিদিন হাজার হাজার রোগী, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষের একমাত্র ভরসা এই সড়ক। অথচ বছরের পর বছর ধরে খানাখন্দে ভরা, ভাঙ্গাচূড়া এবং বর্ষায় প্রায় চলাচলের অযোগ্য এই পথই এখন বরাকবাসীর নিত্য দুর্ভোগের কারণ। অবশেষে সেই বহু চর্চিত সড়ক নিয়ে সোমবার আসাম বিধানসভায় সরকারের অবস্থান স্পষ্ট হলো। বড়খলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোরনাথের লিখিত প্রশ্নের উত্তরে লোক নির্মাণ বিভাগ জানিয়েছে, শিলচর মেডিকেল কলেজ থেকে এনআইটি হয়ে আসাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত 13.8 কিলোমিটার সড়ককে ডবল লেনে উন্নীত করার জন্য 80 কোটি টাকার প্রকল্পের ডিপিআর প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই এই কাজ শুরু হবে। শিলচর তথা বরাক উপত্যকার এই পথ দিয়েই প্রতিদিন দক্ষিণ আসামের একমাত্র সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পৌঁছান। এই পথেই যাতায়াত করেন এনআইটি শিলচর ও আসাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক ও কর্মচারী। জরুরি চিকিৎসা পরিষেবা থেকে উচ্চশিক্ষা, 2 ক্ষেত্রেই এই সড়কের গুরুত্ব অপরিসীম। বাস্তবে অবশ্য ছবিটা সম্পূর্ণ উল্টো। বর্ষা এলেই রাস্তার বড় বড় গর্তে জল দেখে যায়। কোথায় রাস্তা কোথায় গর্ত তা বোঝাই কঠিন হয়ে পড়ে।
বহু জায়গায় পিচ উঠে গিয়ে নিচের স্তর বেরিয়ে এসেছে, কোথাও আবার রাস্তার অংশ বসে গিয়েছে। ফলে অ্যাম্বুলেন্সকে ধীর গতিতে চলতে হয়, রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। মোটরসাইকেল আরোহীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করেন। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষের কাছে এটি এখন দুর্ভোগের আরও এক নাম। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও বিভিন্ন সংগঠন স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে আসছেন। পরবর্তী খবরটি হলো, 2-1 দিনের মধ্যেই মালগাড়ি ট্রায়াল, পরিস্থিতি ঠিক থাকলে চলবে যাত্রী ট্রেন। টার্গেট 30 জুলাই। আর বর্ষা প্রকৃতি, সব কিছু ঠিকঠাক থাকলে নিউ হারাঙ্গাজাও স্টেশনে বসে যাওয়া 1 ও 2 নম্বর ট্রেক পুনরায় ট্রেন চলাচলের উপযোগী হয়ে উঠবে। সেই লক্ষ্যে প্রথমে বিধ্বস্ত 2 ট্রেক দিয়ে মালবাহী গাড়ি চালানো হবে, আর এরপর যাত্রী ট্রেন চালানোর সবুজ সংকেত দেওয়া হবে। এমনই জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ রেল আধিকারিক। উল্লেখ্য, নিউ হারাঙ্গাজাও স্টেশনের ট্রেক বসে যাওয়ায় লামডিং মদনপুর পাহাড় লাইনের ট্রেন চলাচল বিঘ্ন ঘটার সোমবার ছিল 5ম দিন। যাত্রী নিরাপত্তার স্বার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল ইতিপূর্বে একাধিক ট্রেন বাতিল, পুনঃনির্ধারণ এবং পথে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রসূতি মৃত্যুর চাঞ্চল্যকর ঘটনায় এবার নড়ে চড়ে বসল রাজ্য সরকার। নেওয়া হলো বড় পদক্ষেপও। চরম অবহেলা, জরুরি চিকিৎসা পরিষেবায় অনুপস্থিতি এবং সরকারি নথিতে অসঙ্গতিপূর্ণ তথ্য লিপিবদ্ধ করার অভিযোগে সিভিল হাসপাতালের সিনিয়র মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর নীলাদ্রি শেখর দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ কার্যকর হয়েছে। সরকারি নোটিফিকেশন অনুযায়ী গত 20 মে গুরুতর অসুস্থ অবস্থায় প্রসূতি নাজমা বেগমকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হয়ে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়, কিন্তু হাসপাতালে থেকে স্থানান্তরের প্রতি তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর জেলা কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত হয়। তদন্তে উঠে আসে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একাধিক গুরুতর অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনাকালে অনকল স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ডক্টর নীলাদ্রি শেখর দাসের দায়িত্ব পালন করার কথা থাকলেও জরুরি অবস্থায় হাসপাতালের কর্তব্যরত নার্সিং কর্মীরা বারবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। অভিযোগ, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না, যার ফলে সংকটজনক পরিস্থিতির যথাযথ মোকাবিলা সম্ভব হয়নি। এখানেই শেষ নয়, তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, রোগীকে নিজে পরীক্ষা বা চিকিৎসা না করেও পরবর্তীতে রোগীর বেড হেড টিকিটে চিকিৎসা সংক্রান্ত বিবরণ, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং রেফারেন্স সংক্রান্ত নোট নিজে লিখেছেন। সরকারি নথিতে এই ধরনের তথ্য সংযোজনকে অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচনা করেছে সরকার। জেলা কমিশনারের তদন্ত প্রতিবেদন, হাসপাতালের নথিপত্র এবং অভিযুক্ত চিকিৎসকের লিখিত ব্যাখ্যা বিশদভাবে পর্যালোচনা করার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ জানিয়েছে, ডক্টর দাসের ব্যাখ্যা সন্তোষজনক নয়, বরং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি এতটাই গুরুতর যে পূর্ণাঙ্গ বিভাগীয় তদন্ত ছাড়া বিষয়টির নিষ্পত্তি সম্ভব নয়। সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযুক্ত চিকিৎসক কর্মরত অবস্থায় থাকলে বিভাগীয় তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আসাম সার্ভিসেস রুলস 1964 বিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক কার্যক্রম শুরু করা হবে। পরবর্তী খবরটি হলো, দীর্ঘদিনের বকেয়া সম্মানী পরিশোধ, চাকরি নিয়মিতকরণ এবং বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন কাছাড় জেলার আশা কর্মীরা। সোমবার সদৌ আসাম আশা কর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। স্মারকলিপিতে আশা কর্মীদের চাকরি নিয়মিত করার, স্থায়ী করার পাশাপাশি প্রত্যেকের মাসিক বেতন 26,000 টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। এছাড়া সরকারি পোর্টালে কাজ পরিচালনার জন্য বর্তমানে ব্যবহৃত অনুপযোগী মোবাইল ফোনের পরিবর্তে আধুনিক ও উন্নত মানের স্মার্টফোন সরবরাহের আবেদন করা হয়েছে। আশা কর্মীদের অভিযোগ, বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ও সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের প্রাপ্য সুযোগ সুবিধা ও ভাতা এখনও পর্যাপ্ত নয়। তাই পোলিও টিকাকরণ অভিযানে দৈনিক ভাতা বর্তমানে 75 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষিত স্কুটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং দীর্ঘদিনের সমস্ত বকেয়া সম্মানী অবিলম্বে পরিশোধের দাবি জানানো হয়েছে। সদৌ আসাম আশা কর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী 7 দিনের মধ্যে রাজ্য সরকার যদি তাদের ন্যায্য দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন আশা কর্মীরা। একই সঙ্গে প্রশাসনের কাছে সহানুভূতিশীল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বানও জানিয়েছে কমিটি। পরবর্তী খবরটি হল, ময়নারবন্দ বিকল্প রেলপথকে জাতীয় প্রকল্প ঘোষণার দাবিতে সরব আইনজীবী ধর্মানন্দ দেব। বরাক উপত্যকা ও উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘমেয়াদী রেল যোগাযোগের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে 147 কিলোমিটার দীর্ঘ লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথ প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি বিস্তারিত স্মারকপত্র ডাকযোগে প্রেরণ করেছেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ও জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ধর্মানন্দ দেব। একই সঙ্গে স্মারকপত্রের অনুলিপি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, উত্তর পূর্ব সীমান্ত রেলের মহাব্যবস্থাপক এবং এনএফআরের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছেও প্রেরণ করা হয়েছে। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে প্রস্তাবিত 147 কিলোমিটার দীর্ঘ লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথটি হুজাই জেলার লঙ্কা থেকে পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও ও কাছাড় জেলার মধ্য দিয়ে শিলচরের নিকটবর্তী ময়নারবন্দ পর্যন্ত নির্মিত হওয়ার কথা। এই রেলপথ বাস্তবায়িত হলে বর্তমান লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের উপর নির্ভরশীলতা অনেকাংশে কমবে এবং বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও নিরাপদ, নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য হবে। পরবর্তী খবরটি হল, আন্দোলন দমনের নামে পুলিশি বর্বরতা সমর্থনযোগ্য নয় বলল সুপ্রিম কোর্ট। শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সংবিধানে সম্পূর্ণ সুরক্ষিত এবং শুধুমাত্র আন্দোলনের দোহাই দিয়ে পুলিশের লাঠিচার্জ বা অতিরিক্ত শক্তি প্রয়োগকে কোনোভাবেই সমর্থন করা যায় না। সোমবার এক মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংগঠিত ছাত্র আন্দোলনে পুলিশি লাঠিচার্জ ও অত্যাচারের অভিযোগে দায়ের হওয়া একাধিক আবেদনের প্রেক্ষিতে একথা জানিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনা বাগচির সমন্বয়ে গঠিত বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ এই সমস্ত আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি ওই আন্দোলনে ছাত্রদের হামলায় জখম হওয়া পুলিশ কর্মীদের পরিবারের তরফে দায়ের করা একটি আলাদা আবেদনও মূল মামলার সঙ্গেই শুনবে আদালত। উল্লেখ্য, গত 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী বিক্ষোভকারী ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছিল পুলিশ, যার জেরে ব্যাপক সংঘাতের সৃষ্টি হয়। আদালতের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুনিশ্চিত, এটিকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। কোনো আন্দোলন বা বিক্ষোভ চলছে বলেই পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করা বা লাঠিচার্জ করা সমর্থনযোগ্য হতে পারে না। একই সঙ্গে বেঞ্চ মন্তব্য করে, যদি পুলিশের পক্ষ থেকে কোনো অতিরিক্ত বল প্রয়োগ করা হয়ে থাকে তবে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এটি কেবল দিল্লির একার ঘটনা নয়, সারা দেশেই আন্দোলন সামলানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও অভিন্ন প্রটোকল প্রয়োজন, কারণ সুশৃঙ্খল পরিবেশই গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম চালিকা শক্তি। আদালত আরও মনে করিয়ে দিয়ে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাধারণ ছাত্র হন বা পুলিশকর্মী, প্রতিটি মানুষের জীবনই সমান গুরুত্বপূর্ণ। শুনানিকালে বিচারপতি বাগচি মন্তব্য করেন, আহত যে কোনো নাগরিকই আদালতের উদ্বেগের কারণ। আন্দোলন সামলাতে পুলিশকে কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা যেমন হেলমেট ইত্যাদি দেওয়া হয় না, সে বিষয়ে কেন্দ্রের কাছে জবাব চাওয়া হতে পারে। কেন্দ্র সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তিনি নিরপেক্ষভাবে আদালতকে এই বিষয়ে সহযোগিতা করবেন। আবেদনকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী শৈলেন্দ্রমণি ত্রিপাঠী জানান, গত 20 জুলাই দিল্লির বিক্ষোভে অগণিত লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল এবং আটক করার ফলে অন্তত 60 জন ছাত্র জখম হন। এমনকি সাদা পোশাকের পুলিশ দিয়ে মারধর ও মহিলা আন্দোলনকারীদের শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। জনসমাবেশ বা প্রতিবাদ সামলাতে দেশ জুড়ে পুলিশের জন্য স্পষ্ট নির্দেশিকা তৈরি এবং গোটা ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। বর্তমানে শিক্ষার্থীদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলন প্রত্যাহার হলেও
পুলিশি বর্বরতার এই ঘটনা নিয়ে আইনি লড়াই এখনও আদালতের দরবারে অব্যাহত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।